দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এবার শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। নতুন এক আদেশে এই গ্রেপ্তারি পরোয়ানা আজকে জারি করা হয়েছে। সাথে আসামি করা হয়েছে সেই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এদেরকে। মামলা কি? মামলাটা হচ্ছে গত জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়ে ছাত্রদের আন্দোলনের সময় আন্দোলন নিয়ন্ত্রণ করার জন্য ইন্টারনেট বন্ধ করে রেখে গণহত্যা চালানো হয়েছিল, সেই অভিযোগ আনা হয়েছে এবং সেই অভিযোগের নতুন মামলায় সজীব ওয়াজেদ জয়কে আসামি করা হয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ আহমেদ পলক, কিন্তু সজীব ওয়াজেদ জয়কে কেন গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তারি পরোয়ানা কেন জারি করা হলো? যখন তিনি বিদেশে অবস্থান করছিলেন সেই সময়ে, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার কথা। ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছিল গত জুলাই আগস্টের আন্দোলনের সময়, সেটা আমরা সবাই জানি। ইন্টারনেট বন্ধ করে রাখার ফলে একটা বড় ভোগান্তি হয়েছিল এবং শেখ হাসিনা সরকারের অন্যতম একটা বড় ভুল নিশ্চিত করে ইন্টারনেট বন্ধ করে দেয়া। ইন্টারনেট বন্ধ করে যে মানুষের আন্দোলন থামানো যায় না, আন্দোলন থামানোর ভুল পথে যে তারা অগ্রসর হয়েছিল, সেটা সেই পদক্ষেপের মাধ্যমে বোঝা গিয়েছে। যদিও ইন্টারনেট বন্ধের ব্যাপারে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নানা সময় নানা রকমের হাস্যকর মন্তব্য করতে দেখা গিয়েছে। কখনো বলেছেন যে সার্ভারে পানি জমেছে, কখনো বলেছেন স্যাটেলাইটে পানি জমেছে, এটা হয়েছে ওটা হয়েছে, হাস্যকর সব যুক্তি দাঁড় করিয়েছিলেন। কিন্তু মানুষ তো ঠিকই জানতো যে সরকার এটা বন্ধ করে রেখেছে, এটা তো আর যুক্তি দিয়ে খণ্ডন করার কিছু ছিল না। সেটার বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে আনুষ্ঠানিকভাবে এবং আজকে আদালত থেকে যে আদেশ জারি করা হয়েছে সেই শিরোনামটা আপনারা দেখলেই বুঝবেন। সেখানে বলা হয়েছে, ইন্টারনেট বন্ধ করে গণহত্যা, হাসিনা পুত্র জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সেখানে বলা হচ্ছে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় এবং আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি আগামী 10 ডিসেম্বর। আজ দুপুরে এই আদেশ জারি করেন ট্রাইব্যুনাল জুনায়েদ আহমেদ পলককে 10 ডিসেম্বর হাজির করতে নির্দেশও দিয়েছেন। আগে থেকে পলক একাধিক মামলায় তো গ্রেপ্তার আছেন, আমরা সবাই জানি। একই সঙ্গে সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে, তাদেরকেও 10 তারিখে হাজির করতে বলা হয়েছে। এর আগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পাশাপাশি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। নিয়ম অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেন এবং প্রসিকিউশন সেটা যাচাই বাছাই করে আনুষ্ঠানিকভাবে আজকে ট্রাইব্যুনালে জমা দিয়েছেন। ট্রাইব্যুনাল এই প্রতিবেদন পাওয়ার পরে সজীব ওয়াজেদ জয়কে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এখন প্রশ্ন এখানে আসতেই পারে যে তৎকালীন যে প্রতিমন্ত্রী পলক, তিনি দায়িত্বে ছিলেন, আর প্রতিমন্ত্রী হিসেবে তিনি যখন দায়িত্বে থাকেন, যখন ওই মন্ত্রণালয়ের মন্ত্রী থাকেন না, তখন
মন্ত্রী হয়ে যান সেটা স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী। সুতরাং এই দায়টা জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক প্রধানমন্ত্রীর ওপরেই চাপানোর কথা, কিন্তু সেটা না চাপিয়ে তদন্ত কর্মকর্তারা সজীব ওয়াজেদ জয়কে দোষী সাব্যস্ত করছেন কেন, সেটা একটা প্রশ্ন আসতেই পারে। নাকি ব্যাপারটা এরকম যে শেখ হাসিনার তো অলরেডি ফাঁসি হয়েই গেছে, সব মামলায় তাকে আনতে হবে এমন তো নয়, এবার পালা সজীব ওয়াজেদ জয়ের কিংবা তারপরে সাইমা ওয়াজিদ পুতুলের, এরপরে শেখ রেহানার ব্যাপারগুলো সেভাবেই এগোবে কিনা এই প্রশ্ন অনেকে করলে হয়তো তার আপনি কণ্ঠরোধ করতে পারবেন না। আবার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে সজীব ওয়াজেদ জয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা ছিলেন। আইসিটি উপদেষ্টা যেহেতু ছিলেন, সেহেতু আইসিটি ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তগুলো সজীব ওয়াজেদ জয়ের পরামর্শেই নেওয়া হয়েছে, এরকমটা তদন্তে উঠে আসতে পারে। যদিও তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে, তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হয়নি, প্রকাশ হয়তো করা হবেও না, আদালতেই পর্যবেক্ষণ করা হবে, আদালতই যেটা ভালো বুঝবেন সেটা করবেন। যদি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে সজীব ওয়াজেদ জয় এই মামলার আসামি হয়ে থাকেন, তাহলে প্রশ্ন আসবে, তাহলে সাবেক প্রধানমন্ত্রী তিনি কেন আসামি হবেন না, তাকে কেন দোষী করা হবে না, তাকে ডিঙিয়ে উপদেষ্টাকে কিভাবে আসামি করা হবে। আবার আনিসুল হক কিংবা সালমান এফ রহমান তাদেরকে যখন দায়ী করা হলো, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করা হলো না, এটাও একটা রহস্যের ব্যাপার। সব কিছুই বাংলাদেশে তো যে বিচার প্রক্রিয়া আমরা দেখি, প্রতিটা সরকারের আমলেই যে বিচার প্রক্রিয়াগুলো দেখি, সেই বিচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময়, এমনকি শেখ হাসিনার আমলে এই আদালতে যুদ্ধাপরাধীদের যে বিচার হয়েছে সেই বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছিল। সুতরাং বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলে যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া নিয়ে বারংবার প্রশ্ন উঠতে দেখেছি। এই আদালতে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই মৃত্যুদণ্ড দেওয়ার প্রক্রিয়া, আদালতের কার্যক্রম, আসামি পক্ষের আইনজীবীর কর্মকাণ্ড, এই সমস্ত কিছু কিন্তু বিতর্কের জন্ম দিয়েছে এবং আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ থেকে প্রশ্ন তোলা হয়েছে এই আদালতের কার্যক্রমের বৈধতা নিয়ে। সুতরাং এই প্রশ্ন হয়তো ভবিষ্যতেও উঠবে, তবে আদালতের কিংবা প্রসিকিউশনের কিংবা তদন্তকারী কর্মকর্তাদের এই ব্যাপারগুলো খেয়াল রাখা বোধহয় খুবই গুরুত্বপূর্ণ, যে একবার বড় মামলায় প্রশ্ন উঠেছে, বারবার এই আদালতের বিভিন্ন প্রসিকিউশনের কর্মকাণ্ড, আসামিপক্ষের আইনজীবীর কর্মকাণ্ড, বিভিন্ন কিছু নিয়ে যদি বারবার প্রশ্ন ওঠে, তাহলে বিষয়টা খুব একটা ভালো হবে না সামনে। কারণ একের পর এক বিতর্ক যদি তোলে, বিতর্কের প্রশ্ন যদি ওঠে, বিভিন্ন বিদেশি সংস্থা, বিদেশি দেশ ব্যক্তি তাদের কাছ থেকে, যেমন ডেভিড বার্গম্যান ব্রিটিশ সাংবাদিক, তিনি প্রশ্ন তুলেছেন। তিনি কিন্তু এর আগে শেখ হাসিনার সময়ে এই আদালতের কার্যক্রম নিয়ে তখনও প্রশ্ন তুলেছিলেন, এখনও এই আদালতের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন। তার মানে হচ্ছে যে প্রশ্নের বাইরে আমরা যেতে পারছি না, কিন্তু আমাদের উচিত প্রশ্নের বাইরে যাওয়ার। কারণ এই খুব সিম্পল একটা প্রশ্ন তৈরি হবে যে তদন্তকারী কর্মকর্তা কিংবা তদন্ত সংস্থা যে মামলায় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে দোষী সাব্যস্ত করছে, সেই মন্ত্রণালয়ের মন্ত্রী যেহেতু প্রধানমন্ত্রী, সেহেতু সাবেক প্রধানমন্ত্রীকে দোষারোপ করছে না, কিন্তু প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টাকে এই মামলায় দোষী, অর্থাৎ ইন্টারনেট বন্ধ করে গণহত্যার জন্য দায়ী করছেন, যিনি কিনা বিদেশে অবস্থান করছিলেন। ব্যাপারগুলো খুব একটা স্বাভাবিক মনে হবে না অনেকের কাছেই। দর্শক, আপনার কাছে কি মনে হয় যে ব্যাপারগুলো কি সাজিয়ে গুছিয়ে নিজেদের পরিকল্পনা মতো করা হচ্ছে যা ইচ্ছা তাই, নাকি এটাই নিয়ম, এভাবেই হওয়া উচিত? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।